প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আবার তোমাদের আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা কঠিনের তাপীয় প্রসারণের প্রথম পর্ব তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে তারই আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। তো কালকে আমরা যেটা দেখেছিলাম, গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কঠিনের তিন ধরনের প্রসারণ গুণাঙ্কের কথা আমরা জেনেছিলাম। একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান আমরা দেখেছিলাম L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি, যেখানে L2 টা হচ্ছে T2 ডিগ্রি উষ্ণতায় দৈর্ঘ্য, L1 টা হচ্ছে T1 ডিগ্রি উষ্ণতায় দৈর্ঘ্য, আর T হচ্ছে T2 মাইনাস T1 সমান সমান উষ্ণতার পরিবর্তন। তাহলে এখান থেকে যদি আমরা দেখো এটাকে কোনাকুনি গুণ করি, এর নিচে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে এটার সাথে এটার গুণ, একের সাথে এটা, তাহলে এটার সাথে এটা গুণ করলে L2 মাইনাস L1 সমান সমান এটা গুণ করলে কত হবে? আলফা L1 ইন্টু টি। এটাকে যদি ওই পাশে নিয়ে চলে যায়, L2 সমান সমান L1 টা ওইদিকে নিয়ে গেলে কি প্লাস হয়ে যাবে, তাহলে L1 প্লাস আলফা L1 ইন্টু টি। তাহলে সমান সমান L1 কমন নিচ্ছি দুই জায়গা থেকে, তাহলে এখানে কত থাকবে? 1 প্লাস এখানে কত থাকছে? আলফা ইন্টু টি। তাহলে L2 সমান সমান আমরা L1 ইন্টু 1 প্লাস আলফা। অর্থাৎ কোন একটা দণ্ডে যদি তার প্রাথমিক দৈর্ঘ্য জানা থাকে আমাদের, আর তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানা থাকে উপাদানের, আর কত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, উষ্ণতা বৃদ্ধি করার ফলে তার অন্তিম দৈর্ঘ্যটা কত, ফাইনাল লেন্থটা কত, এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু বের করে নিতে পারবো। অনুরূপে যদি আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কথা বলি, সেখান থেকে কি পেয়ে যাব? ক্ষেত্রফল S2 সমান সমান, অর্থাৎ S2 সমান সমান S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু টি, যেখানে S1 টা তার T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রাথমিক হচ্ছে ক্ষেত্রফল, বিটাটা হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছে, তার ফলে অন্তিম ক্ষেত্রফল এটা। একইভাবে আয়তনের ফর্মুলা V সমান সমান V2 সমান সমান V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু টি। অর্থাৎ যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হয় আর টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে V1 আয়তনের যেটা কঠিন বস্তুর আয়তন V1 ছিল প্রথমে, সেটা T2 ডিগ্রি উষ্ণতায় V2 হয়ে যাবে। এই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা কিন্তু অন্তিম অবস্থায় তার ক্ষেত্রফল, আয়তন, দৈর্ঘ্য বের করতে পারছি আমরা। তাহলে এইগুলো কিন্তু এটা আমরা দৈর্ঘ্য প্রসারণ থেকে পেয়ে যাচ্ছি, এটা ক্ষেত্র প্রসারণ থেকে, এটা আয়তন প্রসারণ থেকে। তাহলে এই যে তিনটে প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, বিটা আর গামা, আমরা আগের দিন বলেছিলাম যে আলফার মানের থেকে বিটার মান বেশি হবে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল, আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে গুণ করে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা আরেকটু বেশি হবে। এর থেকে এটা বেশি, এর থেকে এটা বেশি। এবার কম বেশি তো জানলাম, তাহলে ডিরেক্টলি এদের মধ্যে কোনো কি রিলেশন আছে, সম্পর্ক আছে? তাহলে উত্তর হবে হ্যাঁ আছে। সেই সম্পর্কগুলোই আজকে আমরা বের করব। তাহলে চলো আমরা দেখে নিই এই কঠিনের যে তিন ধরনের প্রসারণ গুণাঙ্ক, তাদের মধ্যে আমরা সম্পর্কটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক, অর্থাৎ আলফা আর বিটার সম্পর্ক। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি, চলো দেখে নিই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিভাবে সম্পর্ক যুক্ত। এটা করতে গেলে আমরা প্রথমে একটা আয়তাকার ধাতব পাত নিলাম, যে পাতটার দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থটা হচ্ছে B, থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 7টার বইয়ে করা আছে এরকম, ছায়ার বইয়ে ওরা বর্গক্ষেত্র ধরে করেছে, সুবিধা নাই, এটা অনেক সহজ।
বর্গক্ষেত্রে ধরার থেকে এটা অনেক সহজ, আয়তক্ষেত্রে ধরে করাটা অনেক সহজ হয়। তো আমরা এটা ধরেই করছি, যেটা হচ্ছে যে আমরা একটা কি নিলাম, θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা ধাতব আয়তাকার পাত নিলাম, যে পাতটার দৈর্ঘ্য হচ্ছে L, প্রস্থ হচ্ছে B। এবার তাহলে অতএব θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাতটির ক্ষেত্রফল কত হবে বলো? S1 সমান সমান A ইনটু B, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সরি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্যটা আমরা L ধরেছি, তাহলে L না ধরে আমরা A ধরতে পারতাম, এটা A ধরছি, দৈর্ঘ্য A প্রস্থ B, তাহলে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে AB। এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবার কি করা হলো, পাতটাকে কোন একটা তাপ উৎপাদক পদার্থের সাহায্যে, বুনসেন বার্নার হতে পারে, কোন ওভেন হতে পারে, উত্তপ্ত করলাম পাতটা। তাহলে পাতটা উত্তপ্ত করলে কি হবে, দৈর্ঘ্যের দিকে প্রসারিত হবে, প্রস্থের দিকেও প্রসারিত হবে। তার ফলে এই রকম ফিগার আসলো, θ ডিগ্রি, অর্থাৎ উষ্ণতাটা θ1 থেকে আমরা θ2 করলাম, তার ফলে তার দৈর্ঘ্যটা যেটা ছিল A বৃদ্ধি পেয়ে এখন হয়ে গেল A ড্যাশ, আর প্রস্থটা ছিল B, সেটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল B ড্যাশ। তাহলে অতএব উষ্ণতার পরিবর্তন কতটা হলো, θ সমান সমান θ2 মাইনাস θ1। তাহলে এবার যদি পাতটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ নিয়ম অনুযায়ী কি লিখতে পারবো, আমরা একটু আগেই ফর্মুলা দেখলাম যে L2 সমান সমান L1 ইনটু 1 প্লাস আলফা টি, যেখানে L1 টা প্রাথমিক দৈর্ঘ্য, L2 টা পরের দৈর্ঘ্য, আলফাটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে অতএব দৈর্ঘ্য প্রসারণ নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো পরিবর্তিত দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে তাহলে পরিবর্তিত দৈর্ঘ্যটা হচ্ছে A ড্যাশ, পরের দৈর্ঘ্য, সমান সমান আমরা কি আগের দৈর্ঘ্য, আগের দৈর্ঘ্যটা কত ছিল A ইনটু 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা আলফায় ধরে নিচ্ছি, আর উষ্ণতার পরিবর্তনটা এখানে আমরা বলেছি কত, θ, এবং প্রস্থটা কত হয়ে যায় কিভাবে, B ড্যাশ সমান সমান B ইনটু 1 প্লাস আলফা θ। তাহলে অতএব দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল, প্রস্থ আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা বের করতেই পারবো যে θ2 ডিগ্রি C উষ্ণতায় পাতটির ক্ষেত্রফল S2 সমান সমান, এখানেও দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে আমার A ড্যাশ, প্রস্থ হচ্ছে B ড্যাশ। তাহলে যদি বসিয়ে দিই, তাহলে A ড্যাশ মানে হচ্ছে A ইনটু 1 প্লাস আলফা θ গুণিত B ড্যাশ মানে B ইনটু 1 প্লাস আলফা, তাহলে AB ইনটু 1 প্লাস আলফা θ তার হোল স্কয়ার। তাহলে এবারে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটাকে আমরা লিখতেই পারবো এবার যে এখানে AB মানে হচ্ছে আমার কত S1, তাহলে অতএব S2 সমান সমান হয়ে যাচ্ছে S1 ইনটু, এটা A প্লাস B হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে নিচ্ছি, ভেঙে নিলে A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার হবে, এটা A প্লাস B হোল স্কয়ার, A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। এবার দেখো আমরা আগের দিন বলেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উদাহরণ দিয়েছিলাম কত, 12 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। যে কোনো ক্ষেত্রে 10 টু দি পাওয়ার মাইনাস 6 থাকবে, বাকিটা সংখ্যা যাই থাকবে।
তাহলে এর যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে এটা কত দাঁড়াবে? তাহলে 12 কথায় 144 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এর স্কোয়ার -12, তার মানে 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে এই হচ্ছে আমার কি স্কোয়ার করলে। তাহলে এটা মানে কি দশমিকের পরে এটা 10 হয়ে যাবে, সরি 12 থেকে 2 ঘরের দিকে সরিয়ে দিয়েছি। তাহলে দশমিকের পরে 9টা শূন্যর পর 1 পাবো আমরা। তাহলে অত ছোট আমরা হিসেব করি না। তার মানে এই যে আলফা তো এমনিতেই ছোট, তার স্কোয়ার করলে আরো ছোট জিনিস আসবে, অর্থাৎ এই টার্মটা খুবই ছোট ক্ষুদ্র, তাই ওই টার্মটাকে আমরা উপেক্ষা করছি। তাহলে এটাকে নিয়ারলি ইকুয়াল আমরা লিখতেই পাচ্ছি s1 * 1 + 2 আলফা থিটা। নোট কি দিব? আলফা স্কয়ার ক্ষুদ্র হওয়ায় আলফা স্কয়ার থিটা স্কয়ার উপেক্ষণীয়, অর্থাৎ আমরা এটাকে উপেক্ষা করে দিলাম, হিসেবের মধ্যে নিলাম না। এবার যদি পাতটার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হয়, তাহলে ক্ষেত্র প্রসারণের নিয়ম অনুযায়ী লিখতে পারবো আমরা। আবার পাতটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলে ক্ষেত্র প্রসারণের নিয়ম অনুযায়ী লিখতে পারবো আমরা। কি লিখতে পারবো? s2 = s1, অর্থাৎ প্রথমকার ক্ষেত্রফলটা s2, পরের আগের ক্ষেত্রফল s1 ইনটু 1 প্লাস বিটা ইনটু থিটা, অর্থাৎ বিটাটা হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, থিটাটা উষ্ণতা করব। তাহলে এবার এটাকে আমরা 2 নম্বর, এটাকে 3 নম্বর। তাহলে এই 2 আর 3 যদি তুলনা করি, তুলনা করলে দেখো এদিকে s2 আছে, এরও s2 আছে, s1 আছে, s1 আছে, 1 আছে, 1 আছে, সবই কেটে আছে, থিটা আছে, থিটা আছে, সব কেটে গিয়ে এই বিটার জায়গায় কত থাকছে? 2 আলফা। তাহলে আমরা তুলনা করলে পাবো, লিখতে পারবো তুলনা করে পাই 2 আলফা = বিটা। তার মানে কি দাঁড়ালো? সম্পর্কটা কি পেয়ে গেলাম? যে কারো যদি আলফার মান জানি, তাকে 2 দিয়ে গুণ করলে বিটা পাবো। অর্থাৎ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? ওই 12 কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে লোহার বিটা হবে 2 × 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 12 দুগুণী 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইভাবে আমরা ক্ষেত্র প্রসারণ বা এখান থেকে আমরা লিখতে পারবো যে আলফা = β/2। কারো বিটা জানি, তাহলে আলফা বের করতে গেলে তাকে 2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এইভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা পেয়ে গেলাম। নেক্সট আমরা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্কের, অর্থাৎ আলফার সঙ্গে গামার সম্পর্কটা নির্ণয় করব। এটা করতে গিয়ে আমরা 51 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা আয়ত ঘনকাকার কঠিন বস্তু নিলাম, যে বস্তুটার দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা হচ্ছে c। তাহলে এই যে 51 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়ত ঘনকটির আয়তন আমরা আয়তনের ফর্মুলা, সেটাকে v1 বলছি। প্রথমে আয়তনের ফর্মুলা কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্যটা হচ্ছে a, প্রস্থটা b, আর উচ্চতা হচ্ছে c। 1 দিয়ে দিলাম। এবার আমরা কি করলাম? ওই আয়ত ঘনকটাকে তাপ দিয়ে উত্তপ্ত করে তার উষ্ণতাটা θ2 নিয়ে গেলাম। θ2 নিয়ে গেলে কি হবে? তার দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, উচ্চতা বাড়বে। দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেল a', প্রস্থটা বেড়ে হয়ে গেল b', আর উচ্চতাটা বেড়ে হয়ে গেল c'। তাহলে উষ্ণতার পরিবর্তন কতটুকু হলো? উষ্ণতার পরিবর্তন θ = θ2 - θ1। তাহলে যদি ওই যে উপাদানের তৈরি আয়ত ঘনকটা, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো, দৈর্ঘ্য প্রসারণের নিয়ম অনুযায়ী
কি হবে, পরের দৈর্ঘ্যটা আগের দৈর্ঘ্য ইনটু 1 প্লাস আলফা ইনটু উষ্ণতা করি। তাহলে পরের দৈর্ঘ্য হয়ে গেছে a ড্যাশ সমান সমান লিখতে পারবো a ইনটু 1 প্লাস আলফা থিটা, b ড্যাশ সমান সমান লিখতে পারবো b ইনটু 1 প্লাস আলফা থিটা, c ড্যাশ সমান সমান লিখতে পারবো c ইনটু 1 প্লাস আলফা, কারণ a ও একটা দৈর্ঘ্য, b ও একটা দৈর্ঘ্য, c ও একটা। অর্থাৎ আমরা সুবিধার জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করে নিচ্ছি, সবাই পরিবর্তিত। পরিবর্তিত দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য ইনটু 1 প্লাস আলফা থিটা, পরিবর্তিত উচ্চতা সমান সমান প্রাথমিক উচ্চতা ইনটু 1 প্লাস আলফা থিটা। তাহলে অতএব থিটা 2 ডিগ্রি c উষ্ণতায় আয়তঘনকটির আয়তন v2 সমান সমান কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে সমান সমান এখানে a b c ইনটু 1 প্লাস আলফা থিটা 3 বার গুণ হবে, 1 2 3, তাই কিউব হয়ে গেল। ক্লিয়ার? তাহলে abc টা আমরা 1 নম্বর সমীকরণ, abc মানে কত আমরা দেখেছি v1। তাহলে একই রকম এবার এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b তার হোল কিউব, তাহলে a স্কয়ার a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস a কিউব b কিউব। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব লিখতে পারি এটা। তাহলে এটা আমরা লিখতে পারবো। এবারে আমরা দেখে নিচ্ছি যে এই যে এটা ইকুয়ালস টু, যেহেতু আমরা কি বলেছি আগে স্কয়ারটাই ছোট, এবার যদি কিউব করি, কিউব করলে কি 3 6 18 মাইনাস 18 পাওয়ারে চলে আসবে, তাহলে সেটা আরো ছোট, দশমিকের পর 17 ঘরের পরে কিছু, তাহলে ওটা আরো ছোট। তাহলে এটা তো আগের বারই আমরা বাদ দিয়েছি, তাহলে এটাকেও বাদ দিতে, তাহলে এটা নিয়ারলি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো v1 ইনটু 1 প্লাস 3 আলফা থিটা। কি করলাম, উচ্চ ঘাত যুক্ত পদ উপেক্ষা করে পেলাম আমরা। তাহলে এই পেয়ে গেলাম। এবারে আমরা লিখব যে যদি ওই এটার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হয় তার আয়তঘনকটা, তাহলে আয়তন প্রসারণের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, তাহলে আমরা v2 সমান সমান লিখতে পারবো v1 ইনটু 1 প্লাস গামা ইনটু থিটা, এটাকে আমরা 3 নম্বর। আর আগের যে সমীকরণটা ওটা ছিল v2 সমান সমান v1 ইনটু 1 প্লাস 3 আলফা থিটা উচ্চ ঘাত যুক্ত পদ উপেক্ষা করে, এটাকে আমরা বলছি 2 নম্বর। তাহলে 2 আর 3 তুলনা করছি, দেখো এদিকে v2 আছে, এরও v2, v1 আছে, v1 আছে, 1 আছে, 1 আছে, থিটা আছে, থিটা আছে, সব কেটে যাবে। তাহলে গামার জায়গায় আছে কত, 3 আলফা। তাহলে অতএব 2 ও 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই, কি পাচ্ছি, গামা সমান সমান 3 আলফা। তার মানে তারও যদি আলফা জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানি, তার গামাটা 3 গুণ হবে আয়তন। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা জানি কত, 12 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লোহার গামাটা হবে, গামা এফি হয়ে যাবে 3 ইনটু 12 ইনটু 10 টু দি পাওয়ার -6, মানে 3 12 36 ইনটু 10 টু দি পাওয়ার -6। এইভাবে আমরা বের করতে পারবো। বা এটাকে আমরা এরকম লিখতে পারি যে আলফা সমান সমান কত হচ্ছে, গামা বাই 3। তাহলে কারো গামা যদি জানি, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক জানি, তাহলে 3 দিয়ে ভাগ করলে তার আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়ে যাব। এইভাবে আমরা সম্পর্কটা করতে পারছি। তাহলে এবার আমার বিটার সঙ্গে গামার কি সম্পর্ক, তাহলে বিটার সঙ্গে তাহলে আমরা কি দেখলাম, আলফা সমান সমান হচ্ছে বিটা বাই 2, আবার আলফা সমান সমান এখানে গামা বাই 3। তাহলে দুটোই আলফার মান যদি তুলনা করি, তাহলে বিটা বাই 2 সমান সমান হচ্ছে গামা বাই 3। তাহলে কোনাকুনি গুণ করলে 3 বিটা সমান সমান 2 গামা। এই হচ্ছে আমার বিটার সঙ্গে গামার কি রিলেশন।
এবারে আমরা তিনটার অনুপাত বের করব, আলফা বিটা গামার অনুপাত কত হবে। তাহলে অতএব আলফা বিটা ও গামা এর অনুপাত, আলফা ইস টু বিটা ইস টু গামা। তাহলে আলফা মানে আলফাই থাকলো, বিটাটা আমরা জানি 2 আলফা, একটু আগে দেখলাম বিটার মান 2 আলফা, গামার মান হচ্ছে 3 আলফা, এই 3 আলফা। তাহলে সবার আলফা বাদ, তাহলে কত হচ্ছে 1:2:3। এই হচ্ছে আমার আলফা বিটা গামা এর অনুপাত। এবারে আমরা কোন কঠিন পদার্থে উষ্ণতা বৃদ্ধি করলে ঘনত্বের কেমন পরিবর্তন হয়, অর্থাৎ উষ্ণতার সঙ্গে ঘনত্বের পরিবর্তনটা আমরা অঙ্ক কষে দেখে নেব। চলো তাহলে আমরা প্রথমে কি করছি, একটা ঘনবস্তু নিলাম, কঠিন ঘনবস্তু, যার θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল v1, ঘনত্ব ছিল ρ1। তাহলে অতএব θ1 ডিগ্রি সি উষ্ণতায় বস্তুটির ভর m সমান সমান, আমরা ভর সমান সমান ঘনত্ব সমান সমান কত জানি, ভর বাই আয়তন। তাহলে ভর সমান সমান কত হবে, আয়তন ইনটু ঘনত্ব। কোনাকুনি গুণ করলে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান সমান আয়তন ইনটু ঘনত্ব। তাহলে ভর সমান সমান কত হয়েছে, আয়তন হচ্ছে v1, ঘনত্ব হচ্ছে ρ1, ডট 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 1 দিলাম। এবার আমরা এটাকে উষ্ণতা বৃদ্ধি করলাম, উত্তপ্ত করলাম, উত্তপ্ত করে উষ্ণতাটা θ2 তে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখছি উষ্ণতা বৃদ্ধি করলে আমরা জানি আয়তন পরিবর্তন হয়, আগে দেখলাম আয়তনটা তো একই থাকবে না, আয়তনটা হয়ে গেল v2, আর ঘনত্বটাও পরিবর্তন হচ্ছে, কারণ ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, আয়তন যেহেতু চেঞ্জ হচ্ছে ঘনত্বটা পাল্টাবে, ঘনত্বটা হয়ে গেল ρ2। তাহলে যদি আয়তনটা আমার v1 থেকে v2 হলো, তাহলে যদি দেখা যায় যে এর উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, তাহলে আমরা লিখতেই পারবো আয়তন প্রসারণের নিয়ম অনুযায়ী লিখতে পারবো v2 সমান সমান v1 ইনটু 1 প্লাস গামা ইনটু থিটা, যেখানে থিটাটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, θ2 মাইনাস θ1। তাহলে এই হয়ে গেল v2। তাহলে অতএব এবার θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুটির ভর আর উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের ভরের কোনো পরিবর্তন হয় না, ভরটা অবিনশ্বর, অর্থাৎ প্রথমে যা ভর ছিল এখানেও তাই ভর থাকবে। তাহলে ভর m সমান সমান এখানকার আয়তন হচ্ছে v2, ঘনত্ব হচ্ছে ρ2। তাহলে এবার আয়তনকে ঘনত্ব দিয়ে আমরা গুণ করব, তাহলে আয়তন হচ্ছে আমার v2 আর ঘনত্ব হচ্ছে, তাহলে এটাকে আমরা 2 নম্বর বলছি। তাহলে 1 আর 2 তুলনা করছি, দুটো m এর মান, তাহলে আমরা লিখতে পারবো v2 ρ2 সমান সমান v1 ρ1, বা এখান থেকে আমরা লিখতে পারবো দেখো ρ2 সমান সমান v1 বাই v2 ρ1, মানটা বসিয়ে দিচ্ছি, v1 বাই v2 এর মানটা হচ্ছে এই যেটা v1 ইনটু 1 প্লাস গামা থিটা ইনটু ρ1। তাহলে v1 কেটে গেল, সমান সমান ρ1 ইনটু 1 প্লাস গামা থিটা। এটা নিচে ছিল, উপরে তুলছি, তাহলে উপরে তুললে এটা টু দি পাওয়ার -1। তাহলে এবারে তোমাদের অঙ্কের একটা নিয়ম আছে, বায়োনমিয়াল এক্সপানশন, দ্বিপদ সম্প্রসারণ। তাহলে ওই দ্বিপদ উপপাদ্য আছে, সেখান থেকে এর সূত্র পাওয়া যায় 1 প্লাস এটা। তাহলে এই দুটো করলে কি হয়, প্রথমে যা আছে সেটা এটাকে নিয়ারলি ইকুয়াল লেখা যায় ρ1 ইনটু 1 মাইনাস গামা ইনটু থিটা। এই -1টা আসবে, তারপরেরটা কি হবে গামা স্কয়ার থিটা স্কয়ার, তারপরেরটা আসবে গামা কিউব থিটা কিউব, তারপরেরটা গামা 4 থিটা 4। তাহলে এইভাবে চলবে অসীম পর্যন্ত।
তাহলে আমরা তো গামা স্কয়ার থিটা স্কয়ার, স্কয়ারটাই ছোট, কিউ আরো ছোট, 4 আরো ছোট, তাহলে ওই পদগুলো আমরা উপেক্ষা করলাম। তাহলে কাকে কাকে উপেক্ষা করলাম? গামা স্কয়ার থিটা স্কয়ার কমা গামা কিউব থিটা কিউব উপেক্ষা করে, ডট 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 উপেক্ষা করে, এইগুলোকে সব উপেক্ষা করে এই মানটা পেলাম। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম আমরা? এখান থেকে ρ2 সমান সমান ρ1 * 1 মাইনাস গামা থিটা, অর্থাৎ কি পেয়ে গেলাম সমীকরণটা আমরা? ρ2 সমান সমান ρ1 * 1 মাইনাস গামা থিটা, অর্থাৎ আগের গুলো উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পাচ্ছিল দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন, এখানে দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বটা হ্রাস পাচ্ছে, মাইনাস কমে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তাহলে ঘনত্বটা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় কোনো কঠিনের। তাহলে কোশ্চেন এভাবেও দেয় যে দেখাও উষ্ণতা বৃদ্ধির সাথে ঘনত্বটা হ্রাস পায়, তাহলে এইভাবে আমরা দেখাতে পারবো। এবার আমরা ঘনত্বের সঙ্গে উষ্ণতার কিরকম পরিবর্তন তার লেখচিত্রটা দেখব কেমন হবে। তাহলে একদিকে আমাদের ঘনত্ব আর একদিকে হচ্ছে উষ্ণতা। তাহলে উষ্ণতা যত বাড়বে ঘনত্ব কি হবে? তত কমবে। এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি ρ2 সমান সমান ρ1 মাইনাস ρ1 গামা থিটা। তাহলে এটাকে আমরা এরকম বলতে পারি যে ρ2 সমান সমান মাইনাস গামা থিটা ρ1 গামা ρ1 থিটা প্লাস ρ1। তাহলে এটাকে লিখতেই পাচ্ছি, এটা হচ্ছে আমার কত? m। তাহলে এটাকে যদি y অক্ষ ধরি তাহলে y = মাইনাস mx, এটাকে x ধরছি, প্লাস কত হচ্ছে c, অর্থাৎ ঋণাত্মক নতি, নতিটা এই mটা নতিকে প্রকাশ করে, x অক্ষের সঙ্গে কোণ, ঋণাত্মক নতি, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বটা কমছে। তাই লেখচিত্রটা একটা সরল রেখা হবে, এটা সরল রেখার সমীকরণ আগের দিনই বলেছি। তাহলে সরল রেখাটা হবে এই রকম, অর্থাৎ কোণটা কমতে থাকবে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বটা আস্তে 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 কমবে। এই হচ্ছে আমাদের উষ্ণতার পরিবর্তনের সঙ্গে ঘনত্বের পরিবর্তন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার পরের ক্লাসে